সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লকডাউনকালীন সময়ে তোমাদেরকে স্কুলে এনে ক্লাস করানো সম্ভব হচ্ছে না, বিধায় আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি। আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা। আমি এখন থেকে তোমাদের এই বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা নিয়মিত নিব, সেটার জন্য হোক বা রেকর্ডিং ক্লাস হোক বা ভিডিও হোক, যেভাবে হোক না কেন, আশা করছি তোমরা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা এবং বোঝার না বোঝার তো অনেক কিছুই থাকে। যদি না বোঝো কোথাও বোঝার জ্ঞান থাকে বা আরও কিছু জানার থাকে, ঠিক আছে, অবশ্যই কোম্পানির মাধ্যমে অথবা স্কুলে এসে অথবা কনফারেন্সের মাধ্যমে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবা এবং আমিও সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দ্বিতীয় সেমিস্টারের শর্ট সিলেবাসের জন্য প্রযোজ্য যে সিলেবাস দেওয়া হয়েছে শর্ট সিলেবাসে, সেখানে আছে হচ্ছে রূপতত্ত্ব। সেই বিষয়টা সম্পর্কে আমরা করবো। আজকে আমরা করবো রূপতত্ত্ব। রূপতত্ত্বের মধ্যে কি আছে? শব্দ, কি জিনিস, শব্দ করবো, শব্দের গঠন, শব্দ কিভাবে গঠিত হয়, প্রত্যয়, প্রত্যয় কত প্রকার, বিভক্তি, উপসর্গ এবং সমাস, এই সম্পর্কে কিন্তু আমরা আজকের এই আলোচনার মধ্যে আমরা জানতে পারি। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেব যে আসলে রূপতত্ত্বটা কি। ঠিক আছে? শব্দের গঠন। রূপতত্ত্ব হচ্ছে শব্দের গঠন, অর্থাৎ একটা শব্দকে কিভাবে গঠন করা যাবে এবং একটা শব্দের সাথে অন্য শব্দের সম্পর্কে যে আলোচনা, মানে একটা শব্দের গঠন এবং একটা শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক সম্পর্কে যে আলোচনা করা হয়, সেটাই হচ্ছে রূপতত্ত্ব। একে শব্দতত্ত্ব বলা হয়। ঠিক আছে? তাহলে রূপতত্ত্ব কি? একটা শব্দের গঠন এবং সেই শব্দের সঙ্গে অন্য শব্দের, ঠিক আছে, অর্থাৎ শব্দের গঠন, একটি শব্দের সঙ্গে অন্য একটা শব্দের যে সম্পর্ক, ঠিক আছে, সেটাকে বলা হয় হচ্ছে রূপতত্ত্ব। এবার আমরা শিখব হচ্ছে শব্দ কাকে বলে। দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। আচ্ছা, সেখানে যদি আমরা শুধু ক লিখতাম, ক কিন্তু একটা শব্দ না, এটা ধ্বনি বা বর্ণ। ঠিক আছে? আমরা যদি কলম লিখি, তাহলে এটা কিন্তু একটা পরিপূর্ণ শব্দ। অর্থাৎ দুই বা তার অধিক শব্দ মিলে বা ধ্বনি মিলে যেটার সৃষ্টি হয়, সেটাই কিন্তু শব্দ। ঠিক আছে? ঠিক আছে, এরকম। আবার এখানে আছে আমার। ঠিক আছে? ম এবং আ মিলে হয় মা। যেমন মা বানানটা শুধু ম যদি লিখি হয় না, ম যোগ আকার, তাহলেই কিন্তু মায়ের মনে। ঠিক আছে? এটাও কিন্তু একটা শব্দ। ঠিক আছে? তো শব্দ বলতে আমরা কি বুঝলাম? যে শব্দ হলো শব্দ গঠনের জন্য কতগুলো, আচ্ছা, শব্দ হচ্ছে দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে, দুই বা তার চেয়ে বেশি ধ্বনি মিলে তৈরি হয় কিন্তু শব্দ। তার মানে একটা ধ্বনিতে কিন্তু শব্দ হয় না। তবে হ্যাঁ, একটি ধ্বনি দিয়েও শব্দ তৈরি হতে পারে। কিভাবে? যদি লিখি উ, ই, আ, এগুলো কিন্তু উ শব্দটা আমরা কখন বলি, মানে কখন প্রয়োগ করি? যখন আমরা কষ্ট পাই, তার মানে বেদনা। মানে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করি। ঠিক আছে? ক্ষোভ প্রকাশ করি। ঠিক আছে? আবার আ শব্দটা কখন আমরা যখন খুব বেশি কষ্ট পাই, খুব বেশি কষ্ট পেলে আমরা কিন্তু এই বর্ণগুলো উচ্চারণ করি, ই, আ, এগুলো হচ্ছে তোমার, কিন্তু এগুলোকে বলা হয় হচ্ছে ব্যঞ্জন ধ্বনি, অব্যঞ্জন শব্দ। ঠিক আছে? এখন বলছে যে না, সরি, এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কি জিনিস আমরা তো জানি, তাই না? তো তার আগে একটু স্বরবর্ণ পরিচিতি লিখি, যে স্বরবর্ণ, স্বরবর্ণ। ঠিক আছে? স্বরবর্ণ আমরা জানি হচ্ছে 11টি। স্বরবর্ণ কয়টি? 11টি। আর ব্যঞ্জন বর্ণ আমরা কিন্তু জানি কয়টি? ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। ঠিক আছে? এই হচ্ছে মোট বর্ণ হচ্ছে 50টি। তাহলে এই যে স্বরবর্ণ 11টি, এর মধ্যে কিন্তু ক, আ, ই, উ এগুলো আছে। তাহলে শব্দ তৈরিতে একটা ধ্বনি বা একটা বর্ণ মিলেও কিন্তু অনেক সময় শব্দ তৈরি হয়। সেটা হচ্ছে শুধু স্বরবর্ণের ক্ষেত্রে। ব্যঞ্জন বর্ণ কিন্তু একটা শব্দ দিয়ে বা একটা ধ্বনি দিয়ে কিন্তু শব্দ তৈরি হয় না ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে। কিন্তু স্বরবর্ণের ক্ষেত্রে
এই যে এক একটা আমরা উদাহরণ দিলাম, এই একটা ধ্বনি মিলে কিন্তু একটা শব্দের সৃষ্টি হয়। ঠিক আছে, তারপরে আমরা চলে যাচ্ছি শব্দের গঠন। শব্দ গঠন করার জন্য কতগুলো ভাষিক উপাদান রয়েছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে প্রত্যয়, একটা বিভক্তি, একটা উপসর্গ আর হচ্ছে সমাস। ঠিক আছে, এগুলো আমি এখানে লিখে দিচ্ছি। ভাষিক উপাদানগুলো হচ্ছে প্রত্যয়, বিভক্তি, সমাস আর একটা হচ্ছে উপসর্গ। ঠিক আছে, দেখো এখন প্রত্যয় কি জিনিস। প্রত্যয় কিন্তু আমরা জানি সবসময় প্রত্যয় কোথায় বসে, শব্দের শেষে বসে। এখন প্রত্যয় বলতে সেই সব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে বাক্যে কিন্তু ব্যবহৃত হয় না, এগুলো কিন্তু শব্দের পরে বসে। প্রত্যয় সবসময়ই শব্দের পরে বসে। আমরা যদি দেখি যে প্রত্যয় আসলে কয় ধরনের, প্রশ্ন হতে পারে প্রত্যয় কত প্রকার। ঠিক আছে, মানে তোমার সঙ্গে আসলে প্রত্যয় কাকে বলে। প্রত্যয় হচ্ছে এমন একটা ভাষিক উপাদান যেটা স্বাধীনভাবে বাক্য বসতে করা হয় কিন্তু শব্দের পরে বসে, সেটাই হচ্ছে প্রত্যয়। প্রত্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন আমরা জানবো হচ্ছে কৃৎ প্রত্যয়টা কি। কৃৎ প্রত্যয় হচ্ছে, কৃৎ প্রত্যয় কোথায় বসে? কৃৎ প্রত্যয় বসে হচ্ছে ক্রিয়ামূলের শেষে। ক্রিয়ামূল অর্থাৎ কর্তা যে কাজটা সম্পন্ন করতেছে সেই কাজের শেষে। যেমন যদি লিখি, কি লিখতে পারি আমরা, যদি লিখি ঠিক আছে, আর লেখা যায় পূর্ণ। ঠিক আছে, তারপর লেখা যায় খেলনা, খেলনা। ঠিক আছে, এরকম লেখা যায়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূলের শেষে বসে, অর্থাৎ কাজের শেষে, পড়ুয়া অর্থাৎ সম্পন্ন করতে। ঠিক আছে, এরপরে আমরা দেখব তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় বসে হচ্ছে শব্দের পরে। কৃৎ প্রত্যয় বসে হচ্ছে ক্রিয়ামূলের শেষে, আর তদ্ধিত প্রত্যয় বসে হচ্ছে শব্দের পরে। যেমন যদি আমরা লিখি সমাজ যোগ ইক, এই ইক কিন্তু একটা প্রত্যয়। ঠিক আছে, তাহলে লেখা যাচ্ছে সামাজিক। ঠিক আছে, তাহলে তদ্ধিত প্রত্যয় বসে হচ্ছে শব্দের শেষে, আর কৃৎ প্রত্যয় বসে হচ্ছে ক্রিয়ামূলের বা শব্দমূলের পরে। ঠিক আছে, শব্দমূলের পরে বা শেষে। এখন ক্রিয়ামূল আর শব্দমূল আমরা একটু দেখব। এই তোমার ক্রিয়ামূল আর শব্দমূল দুটো কিন্তু একই জিনিস। ঠিক আছে, ক্রিয়ামূল শব্দমূল সমান সমান যেটা হবে সেটা হচ্ছে গঠিত শব্দ প্লাস প্রত্যয়, প্লাস প্রত্যয়। তার মানে ক্রিয়ামূল আর শব্দমূল একটাই, এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রত্যয়, এর সঙ্গে যুক্ত হবে প্রত্যয়, আর সবগুলো মিলে হচ্ছে গঠিত শব্দ। ঠিক আছে, এখন দেখো এখানে যে আমরা লিখেছি যে পড়ুয়া। ঠিক আছে, পড়ু যোগ কুয়া, এখানে গঠিত শব্দ হচ্ছে পড়ুয়া। ঠিক আছে, গঠিত শব্দ হচ্ছে পড়ুয়া, কুয়াটা হচ্ছে প্রত্যয় এবং পড়ু শব্দটা হচ্ছে ক্রিয়ামূল বা হচ্ছে শব্দমূল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা যদি এগুলো একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে এটা কিন্তু কোনো সমস্যাই নেই। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। তারপর দেখো এরকমই হতে পারে জমিদার, জমিদার, ইচ্ছা যোগ ইচ্ছুক, শাক যোগা, শাখা যোগারি, শাখারি, ঢাকা যোগাই, ঢাকাই, হাত যোগা, হাতা। ঠিক আছে, এরকম। আচ্ছা, এরপরে আমরা শিখবো হচ্ছে বিভক্তি। বিভক্তি কি জিনিস? প্রত্যয়ের মতো বিভক্তিরও কিন্তু স্বাধীন কোনো ব্যবহার নেই। এগুলো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। ক্রিয়ামূলের পরে যে বিভক্তি বসে তাকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, ক্রিয়ামূলের পরে যদি বিভক্তি বসে সেটাকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ঠিক আছে, যেমন খেল যোগ ই, খেল যোগ ই। ঠিক আছে, খেল যোগ ই, এই ই প্রত্যয়। ঠিক আছে, খেল যোগ ই, খেলি। ঠিক আছে, এগুলো হচ্ছে কি বলছে যে ক্রিয়া বিভক্তি। তারপরে পর যোগ ইল, পড়িল, পড়লো, দেখিব, দেখবো। ঠিক আছে, শব্দমূলের পরে যে বিভক্তি বসে তা হচ্ছে শব্দ বিভক্তি। তাহলে বিভক্তি কিন্তু দুই রকমের, আমরা হচ্ছে
ক্রিয়া বিভক্তি আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। মানে ক্রিয়ামূলের পরে যে বিভক্তিটা বলবে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর যেটা শব্দ মূলের পরে বলবে সেটাকে বলা হচ্ছে শব্দ বিভক্তি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, ছাত্রদের শব্দ বিভক্তি বলা হচ্ছে মামার, মামার লেখছি মামার, যদি লিখি মামা, মামা যোগ হচ্ছে র, তাহলে কিন্তু মামা হবে। ঠিক আছে, এটা হচ্ছে শব্দ বিভক্তি। আর আগেটা আমরা দেখলাম হচ্ছে ক্রিয়া বিভক্তি। এরপর আমরা দেখব হচ্ছে উপসর্গ। প্রত্যয় কিন্তু শব্দের শেষে বসে, কিন্তু উপসর্গ কিন্তু সবসময় শব্দের আগে বসে। প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গের মধ্যে কিছু ভাষিক উপাদানকে বোঝায়, যেগুলো কিন্তু প্রত্যয় ও বিভক্তি বসে হচ্ছে শব্দের শেষে, কিন্তু উপসর্গ কিন্তু বসে সবসময় শব্দের আগে। যেমন ওই যে হার একটা উপসর্গ, ঠিক আছে, এই হার একটা উপসর্গ। এখন এর সঙ্গে আমরা যদি না, এই হার একটা শব্দ, এর সঙ্গে যদি উপসর্গটা লাগাই, উপ একটা উপসর্গ, ঠিক আছে, তাহলে কিন্তু উপহার হয়। প্র একটা উপসর্গ যদি লিখি, হার একটা শব্দ, প্র একটা উপসর্গ প্রহার, বি একটা উপসর্গ যদি লিখি, এর সঙ্গে উপসর্গ হার লিখি, তাহলে বিহার। বিহার, উপহার, প্রহার, তার মানে এই উপ, প্র, বি এগুলো কিন্তু একটা হচ্ছে উপসর্গ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি মনোযোগ দিয়ে যদি তোমরা ক্লাসটা দেখো তাহলে এখান থেকে কিন্তু কোনো সমস্যাই থাকবে না বলে আশা করছি। এরপরে দেখো আমরা শিখব হচ্ছে সমাস। ঠিক আছে, সমাস হচ্ছে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে যদি একটা শব্দ তৈরি হয়। দুই বা ততোধিক বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটা শব্দ তৈরি হয়, সেটাকে বলা হবে সমাস। যেমন যদি লিখি কালের অভাব, মানে কি আকাল। আকাল শব্দের অর্থ কিন্তু সংকট। ঠিক আছে, চরম, আমরা দুর্ভিক্ষের কথা শুনেছি, সে সময় কিন্তু আকাল করেছিল, মানে মানুষ খেতে পারতো না, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো। কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। এবং আমরা আজকে এই পাঠে শিখলাম হচ্ছে রূপতত্ত্ব কি, রূপতত্ত্ব বললাম কিন্তু, ঠিক আছে। আমি আবার একটু হাইলাইট করছি। তাহলে সমস্যা হচ্ছে কি, যে সমাসটা দুই বা তার চেয়ে বেশি শব্দ যদি একসঙ্গে যুক্ত হয়ে একটা শব্দ গঠন করে, সেটাকে বলা হচ্ছে সমাস। ঠিক আছে, সমাসের প্রকারভেদ সম্পর্কে আমরা পরে আলোচনা করব, পরে জানবো। আচ্ছা, আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দেখো, রূপতত্ত্ব কি? রূপতত্ত্ব হচ্ছে শব্দের গঠন এবং একটা শব্দের সঙ্গে অন্য একটা শব্দের সম্পর্ক আলোচনা করার নামই হচ্ছে রূপতত্ত্ব। একে কিন্তু শব্দতত্ত্ব বলা যায়। এখন শিখব আমরা শব্দ। শব্দ হচ্ছে দুই বা তার অধিক বর্ণের মিল, ঠিক আছে, অথবা ধ্বনির মিল। ঠিক আছে, দুই বা তার চেয়ে অধিক ধ্বনি মিলে কিন্তু শব্দ তৈরি হয়। আবার এখানে তোমার স্বরবর্ণ শুধু একটা বর্ণ দিয়েও কিন্তু একটা শব্দ তৈরি হয়। কখন? উ, ই, আ। উ আমরা বলি যখন আমরা একটু কষ্ট পাই, বেদনা অনুভব করি, তখন ই বলি হচ্ছে খুব প্রকাশ, রাগান্বিত হয়ে যাবো। আটা বলি হচ্ছে দুঃখ, আমরা অনেক দুঃখ বা বেদনা অনুভব করি। এখন আমরা শিখব হচ্ছে শব্দের গঠন। শব্দের গঠন বিভিন্ন ভাষিক উপাদান দ্বারা গঠিত হয়। আমাদের 4 রকমের ভাষিক উপাদান রয়েছে: প্রত্যয়, বিভক্তি, সমাস এবং উপসর্গ। প্রত্যয় কি জিনিস? প্রত্যয় হচ্ছে শব্দের শেষে বসে। প্রত্যয় কিন্তু সবসময় শব্দের শেষে বসে। এখন প্রশ্ন হলো, প্রত্যয় শব্দের কোথায় বসে? প্রত্যয় শব্দের শেষে বসে। আর প্রত্যয় দুই প্রকারের, একটা হচ্ছে কৃত প্রত্যয়, একটা হচ্ছে প্রত্যয়। কৃত প্রত্যয় কোথায় বসে? শব্দ ক্রিয়ামূলের শেষে, আর তদ্ধিত প্রত্যয় বসে হচ্ছে শব্দমূলের শেষে। এখন আমরা শিখব হচ্ছে বিভক্তি। বিভক্তি কি জিনিস? বিভক্তি হচ্ছে দুই রকমের আমরা পাই, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর একটা হচ্ছে শব্দ বিভক্তি। যেটা ক্রিয়াপদের ক্রিয়ামূলের শেষে বসে সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, আর যেটা শব্দমূলের শেষে বসে বা শব্দের শেষে বসে সেটা হচ্ছে শব্দ বিভক্তি। এরপর আমরা শিখব হচ্ছে উপসর্গ। উপসর্গ কি? উপসর্গ হচ্ছে সবসময় কিন্তু শব্দের আগে বসে। আমরা যেটা লিখেছিলাম যে হার একটা শব্দ, এর সঙ্গে যদি প্র একটা উপসর্গ লাগিয়ে দিই তাহলে প্রহার। তার মানে মূল শব্দের পূর্বে যেটা বসে সেটাই কিন্তু উপসর্গ। এরপর আমরা শিখব হচ্ছে সমাস।
সমাস হচ্ছে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে শব্দ তৈরির প্রক্রিয়াকে কিন্তু সমাস বলে। যেমন লিখেছি কালের অভাব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। এখানে কোথাও না বোঝার যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই ফোন কলের মাধ্যমে স্কুলে এসে সমাধান করে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমিও সমাধান করে দেবো ইনশাআল্লাহ। এই বলে আগামী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।